কিছুক্ষণ ধরে আমিও তাকিয়ে আছি, কিন্তু কিছু বলছে না কেন শ্বশুর আমাকে। আমার দিকে তাকিয়ে আছে, জোর করে মায়ের না দিলেই হয়, আল্লাহ বাঁচাও। আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে সরে যাচ্ছি। তারপর রান্না করে সে এদিক ওদিক হেঁটে আবার রুমে চলে যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কিছু বললো না কেন, এখন কি নিশ্চয়ই শাশুড়িকে বলবে, তারপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর বাড়ির ছোট জামাই হয়ে গেলাম। আমি ভাবলাম যাই হয়ে যাক, কাল দেখা যাবে। আমি খাবারের প্লেটটা নিয়ে ঘরে চলে গেলাম। এখানে বসে খাওয়া যাবে না, আবার কে চলে আসছে বলা যায় না, তখন আমার সর্বনাশ হয়ে যাবে। রুমে খাবার নিয়ে এসে দেখি শাবনাজ বসে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, শাবনাজও উঠে বসে আছে। খাবারের প্লেটটা টেবিলে রেখে বললাম, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, তুমি তো রাতে ঠিক মতো খাবারই খাওনি, তাই নিয়ে আসলাম। আসো, মুখ দিয়ে নাও, আমি হাতে করে তোমাকে খাইয়ে দেবো। খাবার আমার জন্য নিয়ে আসলে নাকি তোমার জন্য? আমি মনে মনে ভাবলাম, এই রে, বুঝে গেছে মনে হচ্ছে। আমি একটু ঢং করে বললাম, ছি ছি, এটা বলতে পারলে শাবনাজ তুমি? তোমার জন্য নিয়ে আসলাম আমি, আমার জন্য হলে তো ডাইনিং থেকে খেয়ে আসতাম। একটু অ্যাক্টিং করলাম, তারপর রাগ করে ঘুমিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই শাবনাজ বলে, সরি, আমি তো মজা করে বললাম। আসলে আমারও ক্ষুধা লাগছিল অনেক, তাই উঠে পড়েছি। আমি মনে মনে হাসতে লাগলাম। যাক, একটু ঢং করে কাজে লাগছে। এক ডিলে দুই পাখি, শ্বশুর আব্বা অথবা বাকি কেউ কিছু বললে আমি অন্তত বলতে পারবো আমার জন্য না, শাবনাজের জন্য খাবার আনতে গেছিলাম। আর এখন তো শাবনাজ একা খাবে না, আমাকেও খাইতে বলবে। খেতে বললে আমি একবার না করব, কারণ প্রথমবারে খেয়ে নিলে বুঝে যাবে। শ্বশুরকে কিছু বলতেও দেব না, আর শাবনাজে কিছু বুঝতে পারবে না। ওহ মাহমুদ, তুই কত বুদ্ধি তোর মাথায়। এত বুদ্ধি নিয়ে তুই রাতে ঘুমাস কেমন করে ভাই? পরক্ষণে মনে পড়লো, ধুর, আমি তখন জেগে আছি, বুদ্ধি জোরে ঘুমাতেই পারছি না। তারপর আমি হাত ধুয়ে এসে এক গ্লাস পানি নিয়ে আসলাম, শাবনাজকে খাইয়ে দিচ্ছি, কিন্তু আমাকে খেতেই বলছে না। খাইয়ে দিয়ে যেতে অর্ধেক খাবার শেষ, কিন্তু তাও বলছে না তুমি একটু খাও। তারপর হঠাৎ শাবনাজ বলে, তুমি বাকি অর্ধেক খেয়ে নাও। আমি এমনিতেই বললাম না, থাক খাচ্ছি না, তুমি খাও। কিন্তু ক্ষুধাতে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু এটা কি হলো? একবার মানা করলাম বলে পরের বার খাওয়ার কথাই বলবে না? আমি তো এমনিতেই প্রথমবার মানা করলাম, বাড়ির নতুন জামাই একবার মানা করলাম, পরের বার তো বলা দরকার ছিল না? কিন্তু তা না করে সবই খেয়ে নিল শাবনাজ। আমার ভাগ্যে আর খাবার জুটল না। শাবনাজ সারা রাত না খেয়ে থাকলাম। জীবনটা বেদনা, কুত্তা ভাগ্য আমার। মনে হচ্ছে মোলা জুস খেয়ে ঠাস করে পড়ে যায়। কথায় আছে না, অতি বুদ্ধিমানের গলায় দড়ি, আজ ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। আর কোনো উপায় না পেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম, আর মনে মনে সান্ত্বনা দিলাম, মাহমুদ ঘুমিয়ে যা, ঘুমালে ক্ষুধা লাগে না। আর কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর দেখছি শাবনাজ ডাকছে, ঘুম থেকে ওঠেন, খাবার রেডি, প্রায় নিচে যেতে হবে। আমি এক লাফে উঠে বললাম। আমার এমনভাবে উঠতে দেখে শাবনাজ ভয় পেয়ে যায়। কি হলো, এমন করে উঠলে কেন? মনে হচ্ছে ভূত দেখলে? আমি আস্তে আস্তে বললাম, একটু পরীক্ষা করে দেখলাম কত জোরে উঠতে পারি, আর তোমাকে ভয় দেখালাম। কিন্তু মনে মনে বলছি, খাবারের কথা শুনে মন আর শরীর স্থির রাখতে পারিনি, পেট শুধু খাবার খাবার করছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপর নিচে খেতে গেলাম আমি আর শাবনাজ। নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। গিয়ে খাবার টেবিলে বসলাম। শ্বশুর আব্বা আমার দিকে তাকিয়ে বলে, বাবা তাড়াতাড়ি ভালো করে খেতে দাও, না হলে আবার পরে ক্ষুধা লেগে যেতে পারে। আমি মনে মনে বললাম, এটা কেমন শ্বশুর? রাতে রান্না করে খাবার খেতে গেছিলাম বলে কি এমন করে বলতে হবে? টিটকারি মারছে। আর খাবার তো আমি খাইনি, খাইছে আপনার মেয়ে শাবনাজ। ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে শ্বশুর আব্বাকে বলে, কালকে রাতে তুমি ওষুধ খাওনি কেন? কই খেয়েছিলাম তো। যদি খেয়ে থাকো তাহলে যে কয়টি ওষুধ ছিল সবগুলো তো আছে। মনে হয় ওষুধ খেতে মনে নেই। এখন ওষুধ খেতে মনে তো থাকবেই না। ওষুধ খেতে যখন মনে নেই, তাহলে নিশ্চয়ই রাতে ঘুমের ঘোরে স্বপ্নে মনে করে সম্পূর্ণ বাড়ি হেঁটেছেন। একবার তো স্বপ্ন মনে করে ঘুমের মধ্যে গেট খুলে বাড়ি থেকেই চলে গিয়েছিলে। এখন থেকে প্রতিদিন ওষুধ খাবে। কাল ব্যস্ততার কারণে আমি নিজ হাতে ওষুধ দেইনি বলে তুমি খাওনি। কোনো কাজ নিজে করতে পারো না? আমি মনে মনে হাসছি আর বলছি, এটা কি হলো? মন মে লাড্ডু ফোটা। বাহ মাহমুদ বাহ, তুই তো ভাগ্যবান। তো শ্বশুর কালকে তোরে দেখেই নাই, সে তো ঘুমের মধ্যে হারছিল, তাহলে আর দেখবে কেমনে? আমি এতক্ষণ হোদাই চিন্তা করছিলাম। শ্বশুর আব্বা রাতে খাবার চুরি করে দেখে ফেলেছি, কি একটা লজ্জার বিষয়। কিন্তু এখানে কাহিনী থেকে অন্য কিছু। আমার হাসি আর বন্ধ হয় না।
অনেক কষ্টে খাবার টেবিলে হাসি চেপে রাখলাম। তারপর খাওয়া শেষে জোরে জোরে হেঁটে সোজা ছাদে চলে গেলাম। এতক্ষণে যতগুলো হাসি চেপে ধরে রেখেছিলাম সব হাসি বাহির করে দিলাম। জোরে জোরে মন খুলে হাসতে লাগলাম। কিন্তু আরেক বিপদ, হঠাৎ পাশে ফিরে দেখি আপনার যে ছোট ভাই শ্যাম ফোনে কথা বলছে আর আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিজে মনে মনে বললাম, মাথা মোটা মাহমুদ, এক বিপদ কাটতে গিয়ে আরেক বিপদ। এভাবে হাসতে দেখে মনে হয় আমাকে পাগলই ভাবছে শ্যাম। আমাকে দেখে শ্যাম বলে, কি ব্যাপারে দুলাভাই, এত খুশি হচ্ছেন কেন? মনে হচ্ছে অনেক খুশির বিষয়। আমি কি বলবো বুঝতে পারছি না। কোনো উপায় না পেয়ে বললাম, হ্যাঁ শ্যাম, অনেক খুশির খবর। আমার চাকরি প্রমোশন পেয়েছি, তাই এত জোরে জোরে হাসছি। খুশিতে আত্মহারা হয়ে গেছে আমি। তো দুলাভাই প্রমোশন তো পেয়েছেন, এবার মিষ্টি মুখ করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো, তো কাল দেখা করো। এখন থাকো শ্যাম, একটু বাইরে থেকে ফ্রেশ হাওয়া খেয়ে আসি। চলেন আমিও যাই আপনার সাথে। আপনি তো সব কিছু চিনেন না, আমি চিনিয়ে দিব। অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো, ভালো লাগবে দুলাভাই আপনার। আমি হেসে বললাম, না থাক ভাই, তোমার কষ্ট করতে হবে না। আমি বেশি দূরে যাব না, এমনিতে নিচে গিয়ে একটু হেঁটে আবার চলে আসবো। তারপর কোনোরকম ছাদে থেকে রুমে আসলাম। কালকে মায়ের ফোনে কল দিলাম, কিন্তু মা ফোন রিসিভ করলো না। পরে ফোন ব্যাক করলো না। বুঝছি না মা আমার সাথে এমন করছে কেন। মায়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখে আমার ছোট বোন মাহমুদের কল। আমি না হয় মানলাম, যখন ফোন দিয়েছিলাম ফোনের কাছে ছিল না, কিন্তু পরে তো দেখেছে, তখন তো ফোন ব্যাক করতে পারে। সব সমস্যার মূল হলো আমার বড় ভাবি। আমাকে শাবনাজকে মায়ের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মায়ের চোখে খারাপ বানানোর চেষ্টা করছে। কতটা নিচু মনের মানুষ হলে এমনটা করতে পারে? আমি ভেবে অবাক হয়ে যাই, এমনটা কিভাবে করতে পারে একটা মেয়ে? লজ্জা শরম বলতে কিছু নাই। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখে আমার ছোট বোন মাহমুদের কল এসেছে। আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। ফোন রিসিভ করার সাথে সাথে বলে, এতক্ষণ কোথায় ছিলি তুই? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তোকে, কিন্তু ফোন রিসিভ করিস না কেন? ফোনের কাছে আমি ছিলাম না বোন, একটু খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছিলাম, তখন মনে হয় তুই ফোন দিয়েছিলি। কি হয়েছে এবার বল, অনেক জরুরি মনে হচ্ছে। বাবা অ্যাক্সিডেন্ট করছে, হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছে, পায়ের হাড় সরে গিয়েছে মনে হয়। তুই কালকে চলে আয়, এসে বাবাকে দেখে যা, আর আসার সময় শাবনাজ ভাবিকে নিয়ে আসবি। না থাক, মাত্র 2 দিন এখানে এসেছি, আমি কাল না আজকে বাসায় চলে আসছি। শাবনাজকেও নিয়ে যাচ্ছি না, আমি কয়েকদিন পরে এসে আবার শাবনাজকে নিয়ে যাব। তুই পাগল আছিস এখনো? ভাবিকে নিয়ে আয়। তুই তো জানিস বড় ভাবি কেমন মানুষ। তুই যদি ছোট ভাবিকে সাথে না নিয়ে আসিস, তাহলে আবার বড় ভাবি মায়ের কাছে গিয়ে তাল লাগাবে। তার থেকে ভালো হয় ভাবিকে সাথে করে নিয়ে আয়। এখন কি আবার বড় ভাবির ভয়ে চলতে হবে আমাকে? কাউকে দেখে ভয় পাই না আমি। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, আমি শাবনাজকেই গিয়ে বলছি, যদি আসতে চাই তাহলে আজ দুপুরের পরে আমি সাথে করে নিয়ে আসবো। আর না আসলে আমি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভাবিকে বলে দেখ, বাবার অসুস্থতার কথা শুনলে ভাবি না করবে না। দেখবি তোর সাথে আজকেই চলে আসবে বাবাকে দেখতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি আসে তাহলে নিয়ে আসবো। নতুন নতুন বুঝতেই তো পারছিস, জোর করতে পারছি না। সবসময় সবকিছু সিদ্ধান্ত একা নিতে গেলে হয় না, অপর পক্ষের অনুমতি নিতে হয়। আচ্ছা তাহলে থাক, আজ বিকেলে বাসায় আসছি, এটা বলে ফোন কেটে দিলাম। তারপর কলেজটি দেখি 10 বার ফোন দিয়েছে আগে। আমি তখন খুব সম্ভবত খাওয়া দাওয়া করছিলাম। শাবনাজ রুমে ছিল না, নিচে ছিল খাওয়া দাওয়া করার জন্য। তারপর রুম থেকে নিচে নেমে গেলাম। রুমের মধ্যে আরও ভালো লাগছে না, তাই ফ্রেশ হয়ে হাওয়া খেতে গেলাম। শাবনাজকে না বলে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। তারপর মাহমুদের ফোনে 100 টাকার ফ্ল্যাক্স লোড করে দিলাম। আমি ছাড়া ওর অভাব পূরণ করার মতো কেউ নেই। বড় ভাই তো খোঁজ নিয়েও দেখে না বোনের কিছু লাগবে কিনা। সব কিছু চালিয়ে পিছনে খরচ করতে হয়, যে জল্লাদ একটা বউ, না করে উপায় নেই। কিছুক্ষণ পরে শাবনাজের ফোন আসে, তারপর ফোন রিসিভ করলাম। হ্যালো মাহমুদ, কোথায় তুমি? সারা বাড়ি খুঁজেও তোমাকে কোথাও পেলাম না। এই তো আমি একটু বাইরে আছি। কেন, কি হয়েছে? মনে হচ্ছে খুব জরুরি। হ্যাঁ অনেক জরুরি, তাড়াতাড়ি বাসায় আসো। তারপর বাড়ির পথে হাঁটা দিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। হাঁটতে হাঁটতে গেলে অন্তত আধ ঘন্টা লাগবেই কম হলেও। তাই একটা রিক্সা নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। বাসে এসে দেখি অনেক আয়োজন চলছে, রুম সাজানো হচ্ছে। আমি শাবনাজকে ডেকে বললাম, বাসায় এত আয়োজন কিসের? বাসায় নতুন জামা এসেছে বলে কি এত আয়োজন করতে হবে? ঘর সাজানো কি দরকার ছিল এভাবে? আরে তোমার জন্য না, তোমার জন্য এসব করলে তো আগেই করতাম। আমি মনে মনে বললাম, হায় রে, আমি তো নিজেকে অপমান বোধ করছি এখন। কি দরকার ছিল বলার যে এসব আমার জন্য করছে? না বললেই তো ভালো হতো, সরাসরি বলে দিতাম এসব কিসের জন্য করছে। তারপর আমি বললাম, এসব কিসের জন্য?
আজ আমার ভাবি মেয়ের জন্মদিন, সেই জন্যই তো এত আয়োজন। আজ 5ম জন্মবার্ষিকী। আমি মনে মনে ভাবলাম শাবনাজকে বলবো কি আজ আমাদের যেতে হবে, বাবা অসুস্থ, নাকি বলবো না? যদি বলি তাহলে আমাকে মানা করতে পারবে না। কিন্তু বাসায় এত বড় আয়োজন, এই বিপদের সময় আমি আর ওকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি ভাবলাম তাও একবার অন্যভাবে বলে দেখি যেতে পারবে কি, এই আয়োজনে আমাদের বাড়িতে যেতে পারবে কি। আমি ঘুরেই বললাম, আর এসব আয়োজন বাদ দাও তো, চলো আজ রাতে আমরা দুজন অন্য কোথাও থেকে ঘুরে আসি। পাগল হয়েছে তুমি মাহমুদ? ভাবি মেয়ে কান্না করবে আমি না থাকলে। তোমাদের বাড়িতে ছিলাম, আমি অনেক কান্না করেছে, সেজন্য আমাকে ছাড়া একদম থাকতে চায় না। আর সব আয়োজন আমাকে নিজ হাতেই করতে হবে। আজ না প্লিজ, অন্য কোনো দিন যাব। আজ আমি কোথাও যেতে পারবো না এসব রেখে। আমি মনে মনে ভাবলাম থাক তাহলে, আর জোর করছি না, আমার কথা ফেলতে পারবে না। কিন্তু এভাবে আমি তার মনের বিরুদ্ধে কিছু করতেও পারি না। এখন যদি বাবার অ্যাক্সিডেন্টের কথা বলি তাহলে আমার সাথে চলে যাবে এই আয়োজন ফেলে, আর মনও খারাপ হবে এখান থেকে চলে গেলে। আর শাবনাজের বোনের মেয়েও কান্না করবে, সব মিলে এত সুন্দর একটা আয়োজন নষ্ট হয়ে যাবে। আবার যদি শাবনাজকে না বলি তাহলে পরে জানতে পারলে রাগ করবে আমার উপর। আবার না নিয়ে গেলে ওইদিকে ভাবি আছে, মায়ের সাথে গিয়ে কাটি মারবে। এমনিতে আমার আর শাবনাজের উপর রেগে আছে মা। তবে আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটাই করব। সঠিক বল বিচারের সময় কে বউ কে মা আর কীভাবে সেটা দেখতে গেলে চলবে না। আমি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেললাম, যা হয় হবে, আমি একাই যাব, শাবনাজকে কিছুই বলবো না। আমি তাকে এসব সমস্যার মধ্যে নিতে চাই না। আর বাকি রইল মার ভাবির কথা, তারা যা মনে করে করুক, যা বলে বলুক, আমি একাই বাড়িতে যাবো আজকে। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে এসে শাবনাজকে বললাম আমাকে আজ একটু বাড়িতে যেতে হবে, পরশুদিন আবার চলে আসবো। কি বলছো মাহমুদ এসব তুমি? মাত্র 2-3 দিন হলো আমরা এখানে এসেছি, আর আজকে চলে যাবে তুমি? 1 সপ্তাহ থেকে তারপর যাবে। তারপর এখানে তেমন আসবে না তুমি, আমারও আসা হবে না, নিজের সংসারে ব্যস্ত থাকবো। আমি শাবনাজের গালে হাত দিয়ে বললাম চিন্তা করো না, তোমার স্বামী হারিয়ে যাচ্ছে না, পরশুদিন আবার তোমার স্বামী তোমার কাছে ঠিক মতো ফিরে আসবে। তুমি থাকো, আমি যাবো আর আসবো। আমি তোমার সাথে যাই। আমি বললাম না না যেতে হবে না। তুমি এখানে জন্মদিন উদযাপন করো, তোমাকে যেতে হবে না। বাবা একটু জরুরি ডেকেছে, তারপর তোমার স্বামী তোমার বউকে ফিরে আসবে। শাবনাজকে অনেক বুঝে, ওর পরিবারকে বুঝে একরকম মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম আমি। 2 ঘন্টা জার্নির পরে আমি বাড়িতে পৌঁছে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়। দরজাটার কেউ না, ভাবি খুলে দিচ্ছে। বুঝলাম না আজ অন্যরকম কেন হলো। ভাবি আজ প্রায় 2 বছর আমাদের এখানে আছে, কোনোদিনই দেখলাম না গেট খুলে দিতে। আজ হঠাৎ গেট খুলে দিচ্ছে, বুঝলাম না। দরজায় দাঁড়িয়ে আমার পিছনে কে যেন খুঁজছে টেরা চোখে। আমি বললাম এভাবে চোরের মতো করে কি খুঁজছেন বাইরে? কিছু না, এমনিতেই দেখলাম। আর কেউ এসেছে কি তোমার সাথে? আর আমি চোরের মতো কই খুঁজছি? এখন আমাকে চোর বলার মানে কি? আমাকে দেখে কি চোর মনে হয়? কিছু না ভাবি, এমনিতে বললাম। আমি মনে মনেই বললাম আমি তো ভালোই বুঝতে পারছি কি হয়েছে ভাবি। আর কিছু খুঁজছেন চোরের মতো করে? শাবনাজকে খুঁজছেন আপনি? তারপর মুচকে এসে চলে আসলাম। তারপর সরাসরি আব্বু রুমে চলে আসলাম। রুমে এসে দেখে আব্বু নেই, মার মাহমুদা বসে আছে। আমি বললাম বাবা কোথায় আছে? রুমে দেখছি না কেন? বাবা তো অসুস্থ, তাহলে গেল কোথায়? বাবা ওয়াশরুমে আছে। আচ্ছা তাহলে বাবা আসুক, আমি ততক্ষণে বাবার জন্য অপেক্ষা করি। আরে না না, তুই অনেক পথ জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে তারপর এসে বাবার সাথে দেখা করিস। তারপর রুমে চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি বাবা দিব্যি রুমের মধ্যে হাঁটাচলা করছে। আমি বললাম এটা কি বাবা? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের হাড় সরে গিয়েছিল, এমন হলে তো তুমি হাঁটাচলা করতে পারবে না, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি দিব্যি হাঁটাচলা করছো। আমার দিকে তাকিয়ে হাসতে থাকে বাবা। তখন মার মাহমুদা ঘরে আসলো। আমি মাহমুদাকে বললাম কি রে, কি হয়েছে? আমাকে মিথ্যা কেন বললি? ঠিকই আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তোর জন্য খুশির সংবাদ আছে ভাইয়া। কিসের খুশি সংবাদ আবার? এমনিতে মিথ্যা বলে বাড়িতে নিয়ে আসিস, আবার এখন মনে হয় আবার মিথ্যা সান্ত্বনা দিছিস খুশির সংবাদ বলে। 1 সপ্তাহ আগে তুই একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলি ভাইয়ার অফিসে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আর কতই তো ইন্টারভিউ দিলাম, শুধু টাকা চায়। কোনোরকম একটা চাকরি পেয়েছিলাম, কেন এটাও রিজেক্ট হয়ে গেছে? আরে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, 1 সপ্তাহ পর থেকে জয়েন করতে বলেছে। তোর নতুন বিয়ে হয়েছে, তাই বড় ভাইয়া কথা বলে 1 সপ্তাহ পরে জয়েন করানোর কথা বলেছে। আর বাবাও অ্যাক্সিডেন্ট করেছিল, তেমন সমস্যা হয়নি, অটোর সাথে ধাক্কা লেগেছিল, ঔষধ খাচ্ছে, ব্যথা অনেকটা কমে গেছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর বাবা বাইরে গিয়েছে একটু চা খেতে। তখন
তোর বড় ভাবি হয়, একটু সম্মান দিয়ে কথা বলিস। চোর বলাটা ঠিক হয়নি তোর। আমি মনে মনে হাসলাম। বাহ, ভাই আসতে নাচতে নালিশ করা হয়ে গেছে। ভাবি সামান্য সামান্য বিষয় নিয়ে বড় বড় রিয়েক্ট করে। আমি আস্তে আস্তে ভাইকে বললাম, আরে আমি তো মজা করে বলছি। বড় ভাবি হয় আমার, আমি একটু ভাবির সাথে মজা করে কথা বলবো না তো কে বলবে? আমি এই বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। আমি বুঝতে পারছি এসব সামান্য বিষয় নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের মধ্যে এই সুন্দর সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, কিন্তু আমি তা কখনোই হতে দেব না। খাওয়া দাওয়ার মাঝামাঝি অবস্থায় শাবনাজ আসলো না কেন মাহমুদ? আমি জানতাম এই কথাটা বলবে ভাবি। শাবনাজ কেন আসলো না এটা জানতে চাইবে। আমি মুচকে এসে বললাম, শাবনাজের আসার কি দরকার আজকে আবার? এমনিতেই তো 2-3 দিন পরে চলেই আসবে। তোমাকে তো বলা হয়েছে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও কেন আসলো না? বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আসা দরকার ছিল। বাবা কেমন আছে সেটা দেখতে শাবনাজের আসা দরকার ছিল। বলা হয়েছিল বাবার পায়ের হাড় সরে গেছে, কিন্তু সেটা তো হয়নি। মিথ্যা বলা হয়েছে আমার সাথে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন তো তুমি জানতে না মিথ্যা কথা বলা হচ্ছে। আসলে এমন একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে যার আদব কায়দা কিছু শেখা নেই। এসব মেয়েগুলো কোথা থেকে যে আসে, এসব মেয়েদের কারণে আমাদের মতো মানুষের বদনাম। অনেক হয়েছে ভাবি, আপনার এসব আজের আমাকে কথা শুনতে শুনতে আমার ধৈর্য পার হয়ে গেছে। আমি আসার সময় দরজা কেন খুলতে গেলেন আগে আগে বলেন তো আমাকে? মাহমুদ, মানুষের মতো করে কথা বল, অমানুষের মতো না। গেট খুলতে গিয়েছে তো এখানে কি অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি মুচকে এসে বললাম, অপরাধ তো কিছু হয়নি। আজ 2 বছরে তো এর আগে কখনো গেট খোলেন নাই। আর গেট খুলে চোরের মতো দেখছিলেন আমার পেছনে শাবনাজ আছে কি। মনে মনে চাচ্ছিলেন শাবনাজ যাতে না আসে, তাহলে বাড়ির সবার সাথে আমাদের নামে ঘাটে মেরে কথা বলার সুযোগ পেয়ে যাবেন। আর এখন বাবার প্রতি দরদ দেখাতে আসছে। মা গালে থাপ্পড় মেরে বলে, তোর বড় ভাবি হয়, এভাবে কথা বলতে লজ্জা করছে না? আর ঠিকই তো বলেছে, শাবনাজের মধ্যে কোনো আদব কায়দা নেই। শ্বশুরের অ্যাক্সিডেন্টের কথা শুনে না এসে কিভাবে থাকতে পারলো? সামান্য বিষয় নিয়ে এমন কেন করছো তোমরা? সবসময় যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা দেখা যায় না সেটা হয়। এখন সব কিছু দোষ আমাদের। তোমার বড় ছেলে তার শালীর পেছনে সব কিছু খরচ করে, যখন যা দরকার হয় দেয়, কিন্তু যখন নিজের বোনের বেলা আসে তখন তোমার বড় ছেলের কাছে একটা টাকাও থাকে না। ফর্ম ফিল আপ না করতে পারলে পরীক্ষা দিতে পারবে না, এটা জেনেও তোমার বড় ছেলের বউ বলে টাকা নেই, এখন দিতে পারবে না। আর সেটা শুনেই তোমার ছেলে নিজের বোনের টাকা দিতে পারে না, কিন্তু তারপরে শাড়ির শপিংয়ের জন্য তো টাকা ঠিকই দিতে পারে। বেকার থেকেও বোনের ফর্ম ফিল আপের টাকা দিতে হয়, কিন্তু তোমাদের চোখে আমার কোনো মূল্য নেই। সব কিছুর মূল্য পাবে বড় ছেলে আর বড় বউ। এটা বলেই উঠে পড়লাম। আমার দেখে দেখে ভাইয়া উঠে পড়লো। তারপর আমাকে বলে, আজকের ব্যবহারটা তুই অনেক খারাপ করলি মাহমুদ। বড়দের সম্মান দিতে শিখলি না। বইয়ের কথা শুনলে বইয়ের পিছনে পিছনে চলে যে ছেলেরা নিচে পরিবারকে দোলে ঠেলে দেয়, সে আবার সম্মানের কথা বলে। বিষয় খুব হাস্যকর হয়ে যায়। এসব করে সম্মানের কথা বাদ দিয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকো কাপুরুষের মতো। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে থাপ্পড় মারতে যাবে, ঠিক সেই সময় আমি ভাইয়ের হাত ধরে ধাক্কা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম মন খারাপ করে। যত সব হয়েছে ভাবির জন্যই। শাবনাজের কথা না তুললে এমনটা হতোই না। ভাবি সবার মাথার উপর দিয়ে বিষ ঢুকে দিয়েছে, আর সবাই তার কথা মতোই চলছে। সব কিছু মাথা থেকে জেরে ফেলে শাবনাজকে ফোন দিলাম, কিন্তু কয়েকবার দেওয়ার পরে ফোন রিসিভ করছে না। মনে হয় অনুষ্ঠানে আছে। শাবনাজের ফোন কাছে নেই মনে হয়। ছোট বোন দরজার কাছে দাঁড়িয়ে বলে, আসবো ভাইয়া? আমি বুঝতে পারলাম আজকের ঘটনা নিয়ে ভয় পেয়ে আছে। আমি বললাম, চলে আয়। মাহমুদা কান্না করতে করতে বলল, সব দোষ আমার, তুই সত্যিটা বলে দিলি কেন? যেটা করেছি ভেবেচিন্তে করেছি। এমনিতে বাসায় মার ভাবে আমাকে একদম সহ্য করতে পারে না। এর যদি আমি সত্যিটা বলে দিই তাহলে তুইও তাদের চোখে খারাপ হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক, আজ সকালের ঘটনা। ভাইয়া, আব্বুর কিচ্ছু হয়নি। তুই চাকরির ইন্টারভিউ দিয়েছিলি, সেখান থেকে তোর চাকরিটা হয়ে গিয়েছে। সেজন্য তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বা এই নাটকটা সাজিয়েছে। ও আচ্ছা, তাহলে বিষয়, তবে আমি না গেলেও তো চলবে, সমস্যা নেই। না না, আমি ভাইয়া, তুই না আসলে বাবা বুঝে যাবে। আমি সব বলে দিয়েছি তোকে। আচ্ছা ঠিক আছে, তবে আমি শাবনাজকে নিয়ে আসছি না। যদি সত্যি সত্যি বাবা অ্যাক্সিডেন্ট করতো তাহলে নিয়ে আসতাম। তারপর আমি মাহমুদের কথা শুনে হাসতে হাসতে বাইরে হাঁটতে গেলাম। আর ভাবলাম, বাবা যখন আমার সাথে নাটক করেছে আমি একটু নাটক করি। এটাই ছিল আজ বিকেলের কাহিনী। আর আমি সেই জন্যই শাবনাজকে কিছু বলিনি, আর সাথে করেও নিয়ে আসিনি। মাহমুদের সাথে কথা বলে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ শাবনাজের কলে আমার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করার সাথে সাথেই নিচে চিল্লাচিল্লি শব্দ শুনতে পেলাম। তারপর তাড়াতাড়ি করে নিচে গেলাম।